শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো, তাই না? আবার তোমাদের সাথে আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে সপ্তম গণিত অধ্যায় 11 নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আজকের ক্লাসে মনোযোগ দিই। ক্লাসে মনোযোগ দেওয়ার সাথে সাথে তোমরা সজাগ দৃষ্টি রাখবে। আমরা সবাই জানি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান মানে বিষপান, এটি মানুষের জীবন আস্তে আস্তে নষ্ট করে দেয়, অনেক রোগের কারণ। এর থেকে আমরা অবশ্যই সচেতন থাকবো। কেমন? তাহলে বন্ধুরা খেয়াল করো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কতগুলো সংখ্যা লেখা আছে। তার নিচে একটি চার্ট বা সারণী বা তালিকা দেখতে পাচ্ছ। আবার ওই পাশে কিছু লেখা দেখতে পাচ্ছ। এগুলো দেখে তোমরা বলতে পারছো বা চিনতে পারছো যে আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে তথ্যপত্র নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের পাঠ হচ্ছে তথ্য ও উপাত্ত। এখন প্রথমে আছে তথ্য, তারপরে উপাত্ত। আমরা তথ্য এখানে দেখো লিখেছে 1 নম্বর, কতগুলা এখানে আইটেম দেওয়া আছে, কতগুলা শব্দ। এই শব্দগুলার মানে অর্থ আমরা বুঝবো এবং তারা এই তথ্য, তারা উপাত্ত, সেই জিনিসগুলো, এইগুলো হচ্ছে তোমার এই পরিসংখ্যানের অঙ্ক, অর্থাৎ তথ্য উপাত্তের অঙ্ক করার জন্য এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। এগুলি জানলে আমরা সহজে নিজেরাই অঙ্ক করতে পারবো। কেমন? তাহলে আসো, তথ্য কাকে বলে আমরা জেনে নিই। তথ্য কাকে বলে, যেমন এখানে খেয়াল করো, উপরে লেখা আছে কোন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 35 জন শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর। এখন আমরা তথ্য কাকে বলে, যেমন এখানে আমরা বলছি বার্ষিক পরীক্ষা একটি বিষয়। তাহলে পরিসংখ্যানে কোনো বিষয় বা ঘটনাকে বলা হয় তথ্য। যেমন আমরা অ্যাক্সিডেন্টের কথা শুনি, কোন এলাকার আবহাওয়া বা জলবায়ুর তাপমাত্রার কথা শুনি। এই যে পরীক্ষার ফলাফল, বার্ষিক পরীক্ষা, তাপমাত্রা, 10 জন ছাত্রের উচ্চতা, এইগুলাই হচ্ছে পরিসংখ্যান। তাহলে আমরা পরিসংখ্যান জানলাম। এখন আসি পরিসংখ্যানের পরে হচ্ছে উপাত্ত। অর্থাৎ কোন তথ্যকে যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে আমরা বলি উপাত্ত। বুঝতে পারছো বন্ধুরা? আবার আমি বলি যে আমাদের এখানে খেয়াল করো, বার্ষিক পরীক্ষা এটি ছিল কি? এটি তথ্য। কতজন অংশগ্রহণ করেছে? 35 জন। তাহলে 35 জন হচ্ছে পরিসংখ্যান। অর্থাৎ সংখ্যাবাচক তথ্যকে পরিসংখ্যান বলা হয়। সংখ্যাবাচক তথ্যকে পরিসংখ্যান বলা হয়। একটি সংখ্যা কখনো পরিসংখ্যান হতে পারে না। যেমন আব্দুল্লাহর বয়স 20 বছর, অর্থাৎ এখানে একটি সংখ্যা 20 ব্যবহার করা আছে, তাই এটি পরিসংখ্যান নয়। পরিসংখ্যান হতে হলে একাধিক সংখ্যা হতে হবে। তাহলে উপাত্ত হচ্ছে এই তথ্য বা ঘটনাকে যখন
সংখ্যার মাধ্যমে প্রকাশ ও উপস্থাপন করা হয় তখন তাকে বলা হয় উপাত্ত। যেমন 35 জন শিক্ষার্থী, এটি পরিসংখ্যান। এই 35 জন শিক্ষার্থী প্রত্যেকের একটি করে নাম্বার আছে, এই প্রত্যেকটি নাম্বার হলো উপাত্ত। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা শিখব উপাত্ত কত প্রকার। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা লিখেছি উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটি প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত কোনগুলো? যেগুলো উৎস থেকে সরাসরি সংগ্রহ করা হয়, যেসব তথ্য উৎস থেকে সরাসরি সংগ্রহ করা হয় সেটি হচ্ছে প্রাথমিক উপাত্ত। এটি পরিসংখ্যানে নির্ভরযোগ্য উপাত্ত, নির্ভুল উপাত্ত, অর্থাৎ সরাসরি প্রত্যক্ষভাবে যেটি সংগ্রহ করা হয়। যেমন একজন শিক্ষক তার ক্লাসে কতজন ছাত্র শ্রেণী পরীক্ষায় কত নাম্বার পেল, এটি সে সরাসরি সংগ্রহ করতে পারে, সংরক্ষণ করতে পারে। এটি হচ্ছে প্রাথমিক উপাত্ত। আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে যেসব উপাত্ত উৎস থেকে সরাসরি সংগ্রহ করা হয় না, অন্যের মাধ্যমে পরোক্ষভাবে সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয়, সেটি হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এটি নির্ভরযোগ্য উপাত্ত নয়। যেমন কোন একটি স্থানের 10 দিনের আবহাওয়ার অবস্থা অর্থাৎ তাপমাত্রার অবস্থা, এটি সরাসরি আমি সংগ্রহ করে বা আমরা সংগ্রহ করে বলতে পারি না। এটি সংশ্লিষ্ট অফিস থেকে এই জিনিসগুলো আমরা আমাদেরকে সংগ্রহ করতে হয়, তাই সেটি মাধ্যমিক উপাত্ত। এবার উপাত্তকে সাজানোর ধরন অনুযায়ী, অর্থাৎ উপাত্ত সংগ্রহ করে যে সাজানো হয় সেই ধরন অনুযায়ী উপাত্ত আবার দুই প্রকার। এক, বিন্যস্ত উপাত্ত। দুই, অবিন্যস্ত উপাত্ত। তাহলে সাজানোর ধরন অনুযায়ী উপাত্ত আবার দুই প্রকার, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত কোনগুলো? যেসব উপাত্ত মানের ক্রম অনুসারে, অর্থাৎ মানের ক্রম অনুসারে সাজানো থাকে সেগুলাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত মানে এলোমেলো, কখনো সাজানো হয় না। যেমন আমরা 5 জন ছাত্রের নাম্বার, যেমন দেখো এখানে 50, এখানে 60, এখানে 62, 65, 70। এখানে আমরা 5 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার মনে ধরে নিলাম। তাহলে প্রথম 50, তারপর 60, তারপর 62, তারপর 65, তারপর 70। তার মানে কি এটি ছোট থেকে বড় আকারে সাজানো আছে, অথবা উল্টা করে 70, 65, 62, 60, 50 এভাবেও আমরা বলতে পারি। তাহলে এই নাম্বারগুলা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো থাকে, অর্থাৎ সাজানো উপাত্তগুলোকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। আবার এই তথ্যগুলো যদি আমরা এভাবে লিখতাম 70, 50, 62, 65, 62, তাহলে প্রথমে দেখো 70, তারপর 50, তারপর 65, আবার কম, আবার বেশি। তার মানে এই তথ্যগুলো এলোমেলো ভাবে সাজানো আছে, মানের কোনো ক্রম অনুসরণ করা হয়নি। তাহলে এই উপাত্তগুলোকে, এলোমেলো তথ্যগুলোকে বলা হয়
অবিন্যস্ত উপাত্ত। আশা করি বুঝতে পেরেছ। শ্রেণী বা দল, এই কথাটি নিয়ে আমরা, এই শব্দটি নিয়ে এখন আলোচনা করব। এখানে তোমরা অনেকগুলো উপাত্ত দেখতে পাচ্ছ, 35টা উপাত্ত আছে। এখন এই উপাত্তগুলো এলোমেলো আছে, অর্থাৎ অবিন্যস্ত আকারে আছে। এখন আমরা কি করব, এই উপাত্তগুলো কতগুলো দল বা গোত্র বিভক্ত করব। মান অনুযায়ী উপাত্তগুলোকে দলে বিভক্ত করার নাম হচ্ছে শ্রেণী। যেমন আমরা দেখি যে একজন ডাব বিক্রেতা, সে ডাব গাছ থেকে কেনে। এই ডাবের মধ্যে দেখো কতগুলো ডাব বড় আছে, কতগুলো মধ্যম আছে, কতগুলো আবার ছোট আছে। তখন ইনি কি করে, ইনি কেনে একই দামে সবগুলা, কিন্তু বিক্রি করার সময় বড়গুলো একদিকে রাখে, মাঝারিগুলো একদিকে রাখে, ছোটগুলো আবার আরেকদিকে রাখে। অর্থাৎ বড় ডাবের দাম বেশি, মান বেশি, মাঝারি একটু তার চাইতে কম, ছোটগুলোর দাম আরো কম। তাহলে উনি কি করলো, এই ডাবের মূল্য বা মান অনুযায়ী ডাবগুলোকে এক এক দিকে এক একটা এলাকায় আলাদা করে রাখলো। এই যে আলাদা করে মান অনুযায়ী আলাদা করে ভাগ করাটাই হচ্ছে শ্রেণী। আমরা এই উপাত্তগুলোকে সেইভাবে মান অনুযায়ী ভাগ করি বা দলে প্রকাশ করি, সেটি হচ্ছে পরিসংখ্যানে শ্রেণী বলা হয়। আমরা প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা দলে একটি নিম্নমান থাকে আর একটি সর্বোচ্চ মান থাকে। যেমন আমরা ক্রিকেট খেলার প্লেয়ারকে কল্পনা করতে পারি, অথবা ফুটবল খেলার যখন খেলে প্লেয়াররা থাকে, এখানে আমরা, তোমরা জানো 11 জন প্লেয়ার থাকে। এদের মধ্যে একজন থাকে কি ক্যাপ্টেন, আর একজন থাকে গোলকিপার। যখন আমরা গোলকিপার বলি, সেটি হচ্ছে নিম্ন, ক্যাপ্টেন মানে বড় পদ। তাহলে দেখা গেল যে 11 জন সদস্যের একটি দল, সেখানে গোলকিপার আর ক্যাপ্টেন, অর্থাৎ একটি নিম্নমান থাকে আর একটি বড় মান থাকে। তাহলে প্রত্যেকটা শ্রেণীতে একটি নিম্নমান আর একটি উচ্চমান থাকে। বুঝতে পারছো? এইভাবে এখন আমরা এই, এখানে দেখো আমরা শ্রেণী 50 থেকে 59 একটি শ্রেণী। তাহলে 50 হচ্ছে এই শ্রেণীর নিম্নমান, 59 হচ্ছে এই শ্রেণীর উচ্চমান। আশা করি বুঝতে পেরেছি। পরে চলে যায় শ্রেণী ব্যাপ্তি। এটি আবার, এই বিষয়টি কি আমরা একটু শিখে নিই, এখান থেকে শিখি। 50 থেকে 59, এই যে নিম্নমান আর উচ্চমান পর্যন্ত একটি ব্যবধান আছে, একটি ব্যাপ্তি আছে। এটি হচ্ছে নিম্নমান, যে কোন শ্রেণীর নিম্নমান থেকে উচ্চমান পর্যন্ত একটি প্রয়োজনীয় সংখ্যা বিবেচনা করে এই শ্রেণী করা হয়। এই যে নিম্নমান থেকে উচ্চমান পর্যন্ত, কোন শ্রেণীর নিম্নমান থেকে উচ্চমান পর্যন্ত সংখ্যার যে ব্যবধান বা দূরত্ব, সেটি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। পরে আমরা দেখছি শ্রেণী সংখ্যা। এটি আমরা ক্লাসের এই পরে আসছি, আমরা শ্রেণী সংখ্যায় পরে আসতেছি। তারপর আমরা গণসংখ্যাটা বুঝাই দিই। গণসংখ্যা এটি গুরুত্বপূর্ণ। গণসংখ্যা কি একটু খেয়াল করো বন্ধুরা, তোমরা নিজেরাই পারবে। এখানে দেখো 50 থেকে 59, এটি একটি শ্রেণী ব্যাপ্তি। এখানে শ্রেণী ব্যাপ্তি কত? 50, 60, 50, 51, 52, 53, 54, 55, 57, 58, 59, 10। 50, 51, 52, 53, 54, 55, 57, 58, 59, 10। অর্থাৎ 50 থেকে 59 পর্যন্ত সংখ্যার দূরত্ব হচ্ছে 60। তাহলে এই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। এখন শ্রেণী ব্যাপ্তি 10, কিন্তু এই শ্রেণীতে কয়টি উপাত্ত উপস্থিত আছে? আমরা খুঁজে পেয়েছি 2টি। এই 35টা উপাত্তের মধ্যে মাত্র 2টি উপাত্ত এই শ্রেণীতে উপস্থিত বা বিদ্যমান আছে। এটি হচ্ছে এই শ্রেণী গণনা।
এই গণসংখ্যার সারণী তৈরি করব। গণসংখ্যার সারণী কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা শিখব। তো এখানে 35টি উপাত্ত আছে। এই 35টি উপাত্ত থেকে সারণী তৈরি করতে হলে প্রথমে আমাদের পরিসর বের করতে হবে। তাহলে পরিসরের সূত্র আমরা জেনেছি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এখানে সর্বোচ্চ নম্বর 100, সর্বনিম্ন নম্বর 50। সুতরাং পরিসর সমান 100 বিয়োগ 50 যোগ 1, তাহলে 50 প্লাস 1। আমরা পরিসর পেয়ে গেলাম 51। শ্রেণী সংখ্যা, তাহলে শ্রেণী সংখ্যার সূত্রটা হচ্ছে, আমরা এর আগে শিখেছি যে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে এখানে পরিসর পেয়েছি 51, শ্রেণীব্যাপ্তি আমরা ধরলাম 10। তাহলে 5 10 50, 5.1। তাহলে এখানে ভগ্নাংশ আকারে পাওয়া গেল দশমিক ভগ্নাংশে, কিন্তু আমরা জানি শ্রেণী সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় লিখতে। বলে আমরা কি লিখব? সুতরাং শ্রেণী সংখ্যা সমান 6টি। কারণ শ্রেণী সংখ্যা কখনো দশমিক বা ভগ্নাংশ আকারে লেখা যাবে না, সবসময় পূর্ণ সংখ্যায় লিখতে হবে। আমরা পূর্ণ সংখ্যা বুঝবো কি করে? যে পূর্ণ সংখ্যাটি হবে তারপরে দশমিকের পরে 1 2 3, দশমিক 1, দশমিক 2, দশমিক 3 এভাবে 9 পর্যন্ত হইলে আমরা পরের সংখ্যাটি, অর্থাৎ 5-এর পূর্ণ সংখ্যার পরের সংখ্যাটি 6 এখানে লিখে দিছি। তোমরা এইভাবে শ্রেণী সংখ্যা লিখবে। এখন তাহলে আমাদের আজকের অঙ্কের শ্রেণী সংখ্যা হবে 6টি। দেখো আমরা এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, আর একটি ঘর লেখার জন্য আর একটি ঘর মোটের জন্য। তাহলে আমরা ঘর ব্যবহার করেছি 8টি, 6টি শ্রেণীর জন্য, একটি লেখার জন্য আর একটি মোটের জন্য। বুঝতে পারছেন? এখন এই শ্রেণী আমরা কিভাবে এখানে তৈরি করব সেটা শিখি। তাহলে এমন ভাবে তৈরি করতে হবে যেমন আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 50। আমরা এখন এই ট্যালি চিহ্ন কিভাবে বসাবো, অর্থাৎ উপাত্তগুলোকে গণনা করে ট্যালি চিহ্ন কিভাবে বসাচ্ছি সেটা শিখি। তাহলে আমরা অনেক সময় কি করি, দেখা যায় যে সর্বনিম্ন সংখ্যা 50, তারপরে আবার 55, তখন খোঁজা লাগে, অনেক খোঁজা, সময় ব্যয় হয়। এইটি না করে আমরা সহজভাবেই করতে পারি। প্রথম যেটি পাবো সেটি এখানে বসাই দিতে হবে 80। তাহলে এই ঘরে একটি দাগ, তারপরে পেলাম 60, এই ঘরে 60, তারপরে 65, এই ঘরে 65, তারপর 75, এই ঘরে পেলাম দাগ, তারপর 80, এখানে দাগ দিলাম, তারপরে 60, এখানে পেলাম, তারপরে আবার 60 পেলাম, এখানে দাগ দিলাম, 90 ঘরে এখানে দাগ দিলাম, তারপর 70, এখানে দাগ দিলাম, তারপর 95 এই ঘরে দাগ দিলাম, 100 নিচের ঘরে, তারপরে 95 এই ঘরে দাগ দিলাম, তারপর 85 এখানে দিলাম, তারপর 85 এখানে দিলাম, তারপর 60
এই ঘরে 4টি দাগ হয়েছে, 5টি এরকম আড়াআড়ি ভাবে দিতে হবে, 5 60, তারপরে পেলাম 85, 85 হচ্ছে এই ঘরে 4টি পেয়েছি, 5 নাম্বার আড়াআড়ি করে দিলাম। এরপরে আছে আমার 90, তাহলে 90 এই ঘরে এখানে দিলাম। তারপরে পেলাম 98, আবার এই ঘরে 4টি পেয়েছি, আরেকটি দিলাম। 85 এখানে, 55 প্রথম ঘরে, 50 প্রথম ঘরে, 95 এখানে, 90 এখানে, 90 এখানে, 98 এখানে, 65 এখানে, 70 এই ঘরে, 75 এই ঘরে, 70 এই ঘরে, আবার 85 এই ঘরে, 95 এখানে পেলাম। তারপর 75 এখানে পেলাম, 65 এখানে পেলাম, 75 এখানে পেলাম, 65 এখানে। তাহলে আমাদের ট্যালি চিহ্ন বসানো হয়ে গেল, সংখ্যা গণনাও হয়ে গেল, ট্যালি চিহ্ন হয়ে গেল। এখন আমরা এই যে ট্যালি চিহ্ন, যতটি করে ট্যালি চিহ্ন পাবো প্রত্যেক শ্রেণীতে, সেটি হবে গণসংখ্যা। তাহলে এখানে পেলাম 2, তারপরে পেলাম 8, তারপরে পেলাম 7, তারপরে 7, তারপরে পেয়েছি 10, তারপরে পেয়েছি 1। তাহলে মোট সমান 35। তাহলে আমরা দেখো মোট গণসংখ্যা আর টোটাল উপাত্তের সংখ্যা মিলে গেল। তাহলে আমাদের গণসংখ্যার সারণী আমরা এইভাবে তৈরি করতে পারি। বাড়ির কাজটি সুন্দর করে খাতায় লিখে দেব এবং মনোযোগ সহকারে এটি করবে। তাহলে বইটি বের করে অনুশীলনী 11, তথ্যপত্রের অনুশীলনী 11তে অঙ্ক নম্বর 14 এবং 16, এই অঙ্ক দুটি সুন্দর করে করবেন। আজকের ক্লাস তোমাদের কাছে আশা করি খুব ভালো লেগেছে। কেমন লেগেছে বা এখানের অঙ্ক নিয়ে সমস্যা আছে কিনা সেটা কমেন্টস এর মাধ্যমে জানাবেন। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সচেতন থাকবে, শরীরের প্রতি যত্ন নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো।